আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং জানার চেষ্টা করব যে এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে কী কী ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে এবং কেন এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা যদি শুরু করি, আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি আমাদের বিশিষ্ট একজন ভাষাবিদ, তিনি বলেছেন আমাদের বাংলা ব্যাকরণের ভাগ হচ্ছে পাঁচটি, অর্থাৎ বাংলা ব্যাকরণের যে পরিধি, এগুলোকে আমরা পাঁচটি ভাগে ভাগ করি এবং এই পাঁচটি ভাগ, প্রথমটি হচ্ছে ধ্বনি প্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ, অর্থ প্রকরণ এবং অলংকার প্রকরণ। সো এটা জাস্ট আপনারা একটু মাথায় রাখবেন। যদি প্রশ্ন এভাবে হয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি, তাহলে আমাদেরকে কিন্তু উত্তর করতে হবে পাঁচটি। এবং চেঞ্জ হচ্ছে যে অলংকার প্রকরণটা। যদি প্রশ্নটা এভাবে হয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ব্যাকরণের যে অতিরিক্ত একটি আলোচ্য বিষয় যোগ করা হয়েছে, সেটি কি? সেটি হচ্ছে অলংকার প্রকরণ। এবং সকল ভাষার যে ব্যাকরণ আছে, সেই ব্যাকরণের আলোচ্য বিষয়কে যদি আমরা ভাগ করি, তাহলে এগুলাকে আমরা মূলত চার ভাগে ভাগ করতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, পরেরটি হচ্ছে অর্থতত্ত্ব এবং পরেরটি হচ্ছে শব্দতত্ত্ব, আরেকটি হচ্ছে বাক্যতত্ত্ব। সো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই যে তত্ত্বগুলো এখানে আছে, আলোচ্য বিষয় যে চারটি আমি বললাম, এই চারটির ইংলিশটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হবে। কারণ চাকরির পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই যে ইংলিশ, এই ইংলিশ চারটা থেকে প্রশ্ন আসে। এগুলা আপনারা পারিভাষিক হিসেবে পড়তে পারেন। যেমন আপনাকে বলতে পারে যে ফোনোলজি এর বাংলা কি, বা ধ্বনিতত্ত্বের ইংরেজি কি, বা ফোনোলজি এর পারিভাষিক শব্দ কোনটি, এরকম। সো ফোনোলজি অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব এবং মরফোলজি অর্থ হচ্ছে শব্দতত্ত্ব, যেটাকে আমরা রূপতত্ত্ব বলতে পারি। এটা নিয়ে আমরা আলোচনা করব যে শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব বিষয়টা আমরা কিভাবে মনে রাখতে পারি। আরেকটা হচ্ছে সিম্যান্টিক্স, যেটা হচ্ছে অর্থতত্ত্ব, এবং সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব। তো এই চারটি হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়। এই চারটি বিষয়ে আমাদের ব্যাকরণের যতগুলো অংশ আছে, সবগুলো অংশকে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই জন্য আমরা বলছি এই চারটাই হচ্ছে আলোচ্য বিষয়, আলোচনার বিষয়। তো ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি সংক্রান্ত যতগুলা তথ্য, যতগুলো ব্যাকরণের টপিক আছে, সেই টপিকগুলো আমরা ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা করি। শব্দতত্ত্ব হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ রিলেটেড যতগুলা টপিক আছে, সেইগুলোকে আমরা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করে থাকি। সো আমাদেরকে মনে রাখতে হবে যে কোন টপিকটা কোন তত্ত্বে আলোচনা করতে হয়। এভাবে কিন্তু প্রশ্নটা আসে। যদি আপনাকে বলে বাগধারা ব্যাকরণের কোন টপিকের আলোচ্য বিষয় বা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই চারটা থেকে অ্যান্সারটা করতে হবে। সো এইগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটা বললাম সেটা হচ্ছে শব্দতত্ত্ব এবং রূপতত্ত্বের বিষয়টা আমরা কিভাবে খেয়াল রাখতে পারি। তো শব্দ জিনিসটা কি? শব্দ হচ্ছে কয়েকটা বর্ণ পাশাপাশি বসে একটা কি তৈরি হয়? একটা শব্দ তৈরি হয়। সো আপনারা একটা জিনিস খেয়াল করেন যে একটা বর্ণ দিয়ে কি আমরা কোনো কিছু উচ্চারণ করতে পারি, বা একটা বর্ণ দিয়ে আমরা কোনো একটা মনের ভাব প্রকাশ করতে পারি কিনা? পারি না। সো আমাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য একটা তো আমাদের কি প্রয়োজন? অনেকগুলা বর্ণ পাশাপাশি বসার পরে একটা শব্দ প্রয়োজন, এবং ওই শব্দটা আমরা কি একটা রূপ হিসেবে পাই, অন্য একটা রূপ পাই, যেটা দ্বারা আমরা আমাদের মনের ভাবকে কি করতে পারি? প্রকাশ করতে পারি। বা ফার্স্ট যে ইমপ্রেশনটা আমাদের ভাষা প্রকাশ করার জন্য, সেটা কিন্তু অ্যাকচুয়ালি শব্দ। সো আমরা দেখতে পাই, আমরা যেটা বুঝতে পারি, হ্যাঁ, সেটা একটা রূপ আছে। এভাবে আমি আসলে মনে রাখি যে শব্দতত্ত্ব আর রূপতত্ত্বটা কিভাবে রিলেট করা যায়।
তো এই হচ্ছে 4টি বিষয়। এই 4টি বিষয়ের মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয় এইগুলো আমরা আজকে জানব। সো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আমরা পড়লাম, সেটা হচ্ছে ফনোলজি। ফনোলজি অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়। এখন আপনাকে প্রশ্ন করা হতে পারে যে নত্যবিধান এবং সত্যবিধান এইগুলা ধ্বনিতত্ত্বের ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা? তাহলে উত্তর হবে ধ্বনিতত্ত্ব। সেমভাবে বর্ণমালা কোন তত্ত্বে আলোচনা করা হয়, ধ্বনির উচ্চারণের স্থান কোন তত্ত্বে আলোচনা করা হয়, এইভাবে কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে। আবার এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আপনাকে কি করতে হবে? এই জিনিসগুলা বুঝে বুঝে মুখস্থ করতে হবে। সো মুখস্থ করলে এত টপিক আসলে মুখস্থ করা ডিফিকাল্ট, একটু টেকনিক্যালি আপনি যদি মুখস্থ করার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়গুলো অনেক বেশি ইজি হবে। সো আপনারা একটা জিনিস খেয়াল করেন যে ধ্বনি, আমরা যে পড়ালেখাটা করি, ধ্বনি নামে একটা টপিক আছে, ঠিক আছে? যে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আমাদের বাকযন্ত্রের সাহায্যে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করি, সেটাই হচ্ছে, বা আওয়াজ করি, সেটাই হচ্ছে এক ধরনের ধ্বনি। সেই ধ্বনি নিয়ে যখন আমরা পড়ালেখা করি, ধ্বনি অনেক ধরনের আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, স্বরধ্বনি আছে, হ্যাঁ। সো অনেক ধরনের ধ্বনি কিন্তু আছে। এই যে ধ্বনি সম্পর্কিত আলোচনাটা আমরা করি, এটা হচ্ছে একটা ধ্বনিতত্ত্বের বিষয়। সো আপনাদের জন্য একটা টেকনিক হচ্ছে, আপনারা এইভাবে মনে রাখবেন যে ব্যাকরণের যতগুলো টপিক আছে এবং যেখানে যেখানে ধ্বনি কথাটা আছে, সবগুলাই ধ্বনিতত্ত্বের আলোচনা বিষয়। যেমন ধ্বনি এবং ধ্বনির উচ্চারণের যে প্রণালী, এটা ধ্বনি উচ্চারণের যে স্থান, এখানেও ধ্বনি আছে। ধ্বনির পরিবর্তন এবং লোপ, এখানেও ধ্বনি আছে। আবার ধ্বনির বিন্যাস, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, ধ্বনির মিল, বর্ণমালা, বর্ণ কোথা থেকে আসে? ধ্বনি থেকে আসে। ভাষার উচ্চারণের যে প্রক্রিয়া, নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি, এই তিনটা আপনাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে। এই তিনটা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, নত্যবিধান এবং সত্যবিধান, এখানে একটু ভুল আসছে, এটা নত্যবিধান এবং সত্যবিধান হবে। সো নত্যবিধান আর সত্যবিধানটা আসলে কি? দন্তন্য এবং মূর্ধন্য, কোথায় কোথায় উচ্চারণটা দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য সহ হবে এবং কোথায় দন্ত সহ। ইজি। দন্তন্য, মূর্ধন্য এগুলা কি? এগুলা আসলে একটা বর্ণ, এবং বর্ণটা আসেই তো মেনলি ধ্বনি থেকে। আমরা যখন উচ্চারণ করি এটাকে আমরা বলি ধ্বনি, এবং যখন আমরা ওটা লিখে প্রকাশ করি ওইটাকে আমরা বলি বর্ণ। সো এই যে নত্যবিধান, সত্যবিধান, এগুলো সবই ধ্বনিতত্ত্বের একটি আলোচ্য বিষয়। এবং এই যে উচ্চারণের প্রক্রিয়া, আপনারা বলেন উচ্চারণ করার অর্থই তো ধ্বনি, আমরা যেটা উচ্চারণ করি ওইটাই ধ্বনি। সো ভাষার যে উচ্চারণের যে প্রক্রিয়া আছে, স্থান আছে, প্রণালী আছে, সবগুলো বিষয় ধ্বনিতত্ত্বের একটি আলোচ্য বিষয়। এবং সন্ধি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখান থেকে। এবং বিগত পরীক্ষাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, যখন বিগত প্রশ্ন আপনি সলভ করবেন বিভিন্ন বই থেকে, সেখানে দেখবেন সন্ধি জিনিসটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এই প্রশ্নটা কতবার এসেছে। সো সন্ধি হচ্ছে একটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এটা কি আপনি মুখস্থ করবেন? এটা আপনি এভাবে মুখস্থ করতে পারেন যে সন্ধি জিনিসটা কি, সন্ধি কাকে বলে, পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। সো ধ্বনি নিয়ে কি হচ্ছে? সন্ধি হচ্ছে। তাহলে যেটার মেন কাজই ধ্বনির সাথে, তাহলে সেটা অবশ্যই ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয় হবে। সো এটা খুবই ইজিলি আপনি মনে রাখতে পারবেন এভাবে যে সন্ধি কাকে বলে, দুটি পাশাপাশি ধ্বনির মিলনকে আমরা কি বলি? সন্ধি বলি। তাহলে সন্ধির যেহেতু ধ্বনি নিয়ে কাজ করে, সো সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের একটি আলোচ্য বিষয়। এরপর আমরা যদি দেখি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। সো আমরা একটু আগে দেখলাম যে মরফোলজি অর্থ হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। সো এটার যে আলোচনার বিষয়গুলো আছে, আপনারা শব্দ, পার্টস অফ স্পিচ যতগুলো আছে, সেটা হচ্ছে আপনার হইতে পারে নাউন, প্রোনাউন, বা বাংলায় আমরা যদি বলি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, ঠিক আছে? এইভাবে যতগুলা পার্টস অফ স্পিচ আছে, সবগুলাই কিন্তু আপনাদের শব্দতত্ত্বের আলোচনার বিষয়। এছাড়া যে জিনিসগুলা বললে আপনার মাথায় একটা শব্দ আসে, জাস্ট একটা শব্দ আপনার মাথায় আসে, সেগুলো সবই হচ্ছে একটি শব্দতত্ত্বের আলোচনার বিষয়। তাহলে শব্দ নিজেই, যখন আমরা শব্দ নিয়ে পড়ালেখা করি, হ্যাঁ, তো এই শব্দ যে আলোচনাটা করা হয়েছে শব্দতত্ত্বের মধ্যে করা হয়। বিভক্তি, বিভক্তি কি? বিভক্তি হচ্ছে
একটি শব্দ এইটি আরেকটি শব্দের সাথে কি হয়, যুক্ত হয়, তাহলে বিভক্তি নিজেও একটি যেহেতু শব্দ, একটি একটি শব্দতত্ত্বে আলোচ্য বিষয়। এবং শব্দ গঠন, যখন এই যে শব্দ কথাটা আছে এখানে শব্দ দেখে আমরা বুঝতে পারছি এটা একটি শব্দতত্ত্বে আলোচনা বিষয়। শব্দ গঠনের প্রক্রিয়া, শব্দ গঠনের শব্দের উচ্চারণ, এই যে আমরা যেমন ধ্বনির উচ্চারণ করলাম, ওই এখানে যদি শব্দ থাকে তাহলে শব্দতত্ত্বের আমরা উত্তর করব। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, এখানেও শব্দ কথাটি আছে, এভাবে আপনি মনে রাখতে পারেন। এরপর হচ্ছে লিঙ্গ, লিঙ্গ হচ্ছে কি একটি পুরুষ লিঙ্গ নাকি মহিলা লিঙ্গ। সো এই যে জিনিসটা, এটা কি একটি শব্দ থাকে, ওইটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো ওইটাও একটা শব্দ। বচন, এটা এক বচন না বহু বচন, একটা শব্দ থাকে, এখান থেকে আমরা ওইটা আইডেন্টিফাই করি। সমাস, সমাসও কি একটি শব্দ থাকে, সেখান থেকে আমরা ওইটার ব্যাস বাক্য তৈরি করি। সো প্রত্যয়ও একটি শব্দ, উপসর্গ, অনুসর্গ, ধাতু, পদ, ক্রিয়ার কাল, ঠিক আছে। ক্রিয়ার কালটা কি, ক্রিয়ার কাল নিয়ে আমরা যখন আলোচনা করি ওইটা মেনলি একটা শব্দ থাকে, যে সে পড়ছে, তাহলে সে বর্তমানে পড়ছে, এই যে পড়ছে কথাটা কি একটা শব্দ। সো ক্রিয়ার কাল নির্ণয় করাটাও কিন্তু একটা শব্দতত্ত্বে আলোচনা বিষয়। এরপর হচ্ছে পুরুষ, মধ্যম পুরুষ, ওইটাও একটা শব্দ থাকে, ওখান থেকে সেটা কি উত্তম পুরুষ নাকি মধ্যম পুরুষ, এটা আমরা কিন্তু বের করি। সো শব্দ মাথায় আসবে যেগুলো থেকে, এগুলো হলো আমাদের শব্দতত্ত্বে আলোচনা বিষয়। এরপর হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হচ্ছে যখন কোনো একটি শব্দের আমরা যখন পড়ালেখা করি, ওইটা কিসের জন্য করি, ওই শব্দটা থেকে আমরা কি বোঝার চেষ্টা করি, যদি ওইটা থেকে আমরা কোনো একটা অর্থের সাথে সম্পর্কিত কোনো আলোচনা করি, সেটাকে আমরা অর্থতত্ত্বের মধ্যে দিব। এই জিনিসটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে শব্দের অর্থ বিচার, এখানে অর্থ কথাটা আছে, এবং বাক্যের অর্থ বিচার, তার মানে আমি অর্থের বিচার করতেছি, শব্দের বাক্যের, এটা ধ্বনির হইতে পারে বা অন্য যে কোনো কিছু হইতে পারে। এবং হচ্ছে অর্থের বিভিন্ন প্রকারভেদ, এই যে অর্থ সংক্রান্ত আমরা যত পড়ালেখা করব, এগুলো অবশ্যই অর্থতত্ত্বের মধ্যে আলোচনা করতে হবে। সো অর্থের প্রকারভেদ হইতে পারে, অর্থের আরো কি কাকে বলে হইতে পারে, বা অর্থের কোনো এক্সাম্পল হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন জিনিস হইতে পারে অর্থের সাথে সম্পর্কিত, এমন সবকিছু আমরা অর্থতত্ত্বের মধ্যে আলোচনা করব। যে জিনিসগুলোর মধ্যে অর্থ কথাটা থাকে না, বাট ওইটা আমরা অর্থ বোঝার জন্য ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলোও অর্থতত্ত্বের মধ্যে যাবে। এমন জিনিস এখানে আমরা চারটা পাচ্ছি, সেটা হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে কি, একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা বিপরীত শব্দ বলি। সো এটাও কিন্তু একটা অর্থের সাথে সম্পর্কিত। এরপর প্রতিশব্দ মানে হচ্ছে একই শব্দ, প্রতিশব্দ মানে কি একই অর্থ প্রকাশ করে, এটা অর্থের সাথে সম্পর্কিত। এরপর শব্দ যুগল, যে শব্দগুলো একই অর্থ প্রকাশ করে, এগুলোকে আমরা শব্দ যুগল বলি, তাহলে এটাও অর্থের সাথে সম্পর্কিত। এরপর হচ্ছে বাক্যের যে ধারা, বাক্যের ধারাটা হচ্ছে কি একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের অর্থের মিল থাকে, সেটাও কিন্তু অর্থতত্ত্বেরই আলোচনার বিষয়। সো আপনারা এইভাবে রিলেট করে পড়তে পারেন, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে এবং মনে রাখার ক্ষেত্রে সহজ হবে বলে আশা করি। এরপরে যেটি আছে সেটি হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মধ্যে সেম ভাবে যেখানে যেখানে বাক্য কথাটি থাকবে আপনারা কি করবেন, সেগুলো বাক্যতত্ত্বের আলোচনার বিষয় বলে মনে করবেন। যেমন বাক্য, বাক্যের বিন্যাস, বাক্যের রূপান্তর, বাক্যের প্রকারভেদ, এগুলো এখানে নাই, বাট এটাও আপনি নিতে পারেন। বাক্যের প্রকারভেদ, বাক্যের উদাহরণ, তারপর হচ্ছে বাক্য নিয়ে যে কোনো ধরনের আলোচনা যদি করা হয়, সেটা হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যেই আলোচনা করা হয়। সো উক্তি, উক্তি মানে কি, একজন ব্যক্তি কোনো কথা বলার সময় অনেকগুলো উক্তি সে কি করে, ব্যবহার করে। সো এই যে কথাগুলো কি, অবশ্যই কথা বলার সময় সে উক্তিটা একটা বাক্য হিসেবে ব্যবহার করে। সো উক্তি হচ্ছে প্রতিটা উক্তি একটা বাক্য। সো উক্তিটা কিন্তু বাক্যতত্ত্বের মধ্যে আলোচনা করি, এবং বাচ্যটাও সেম। এরপর হচ্ছে কারক, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারকটা হচ্ছে, আচ্ছা আচ্ছা এটাই আগে বুঝাই, তারপর আপনাদেরকে ওইটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে কারকটা, কারকটা কিন্তু আমরা কি করি, একটি বাক্যের মধ্যে একটি শব্দ যে ব্যবহার, একটি শব্দের যে ব্যবহার, সেটা আমরা কি করে আইডেন্টিফাই করি, বের করি, যেটা এই শব্দটার ব্যবহার কি হিসাবে হয়েছে। সো এটা কারেক্টটা কিন্তু শব্দ বের করি, বাট আপনার বাক্যের ব্যবহারের উপর ডিপেন্ড করে। একই শব্দ ব্যবহারের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ধরনের কারক হইতে পারে। সো কারকটা অনেক সময় আপনাদের কাছে মনে হইতে পারে যে এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচনা বিষয়, বাট এটা আসলে শব্দতত্ত্বের কোনো আলোচনার বিষয় না, এটা হচ্ছে মূলত বাক্যতত্ত্বের আলোচনার বিষয়। কারণ সমাস কিন্তু একটা
বড় একটা ব্যাস বাক্য থাকে, আমাদের কাছে মনে হতে পারে ওইটা একটা বাক্য থাকে, বাট ওটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না, কোনো মনের ভাব প্রকাশ করে না। বাট কারক যখন একটা আমাদের বাক্য দেওয়া থাকে, একটা মনের ভাব প্রকাশ করা যায়, সেখানে ওইটার ব্যবহার কি সেই হিসাবটা আমরা কিন্তু এই কারকের মাধ্যমে করে থাকি। সো কারকটা মূলত কাজ করে বাক্য নিয়ে, এবং সমাস কাজ করে একটি শব্দ নিয়ে। আবার বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান এবং লোপ, এইগুলো সবই হচ্ছে বাক্যতত্ত্বে আলোচনা বিষয়। এখান থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে বাগধারা। ঠিক আছে, এই বাগধারাটা আপনারা কিন্তু একটু, বাগধারাটা এখানে আপনারা মার্ক করে নিতে পারেন বা লিখে নিতে পারেন যদি এখানে না থাকে। সো বাগধারাটা হচ্ছে আপনাদের অর্থতত্ত্বের একটি আলোচনার বিষয়। কারণ হচ্ছে বাগধারা থেকে আমরা কি শিখি? বাগধারা হচ্ছে একটি কথা আমরা বলি, ওয়ার্ড আমরা বলি, শব্দ আমরা বলি, সেখান থেকে অন্য একটা অর্থ প্রকাশ করে, তাই না? সেটা বিভিন্ন ধরনের অর্থ হইতে পারে, বাচ্চার্থ হইতে পারে, লক্ষ্যার্থ হইতে পারে, হ্যাঁ। সো এই ধরনের অন্য একটা অর্থ যেহেতু প্রকাশ করে, এটা তাহলে কি অর্থের সাথে সম্পর্কিত। বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচনার বিষয়, এবং বাক্যতত্ত্ব আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে অভিধান তত্ত্ব, যেটা আসলে ব্যাকরণের আলোচ্য বিষয় না, কিন্তু এটাও অনেক সময় আলোচনার বিষয় হিসেবে আমরা বিবেচনা করি। সেক্ষেত্রে অভিধান তত্ত্বকে আমরা ইংলিশে কি বলি? লেক্সিকোগ্রাফি। এটা ইংলিশে অনেক বেশি আসে, এটা আপনারা মনে রাখবেন। সো এর মধ্যে আছে অভিধানের প্রকৃতি, অভিধানের প্রণয়ন নিয়ে ব্যাকরণীয় অভিধানের গুরুত্ব, অনেকগুলো বিষয় এখানে আলোচনা করা হয়, যেমন অলংকার। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অভিধানের আলোচ্য বিষয়। এটা জাস্ট একটা সারসংক্ষেপ, আমরা কি কি জিনিস আজকে আলোচনা করলাম সেটা। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে কিন্তু প্রশ্নে জানাইতে পারেন। আর ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ক্লাস না বলে আমরা আলোচনা বলি, আপনাদের সাথে জাস্ট আলোচনা করলাম। এটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো আলোচনাতে।